আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আজকে আমি এমনই একটা গল্প নিয়ে এসেছি বা এমনই কিছু গল্প আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা শোনার পরে হয়তো আপনাদের ভিতরে কিছু আশার বীজ বপন হবে। বুঝতে পেরেছেন? হয়তো আপনারা যারা এই চাকরি পরীক্ষার জন্য এত কষ্ট করতেছেন তাদের বুকে একটু শক্তি আর সাহস যুক্ত হবে। ঠিক আছে? তো আমার এই গল্পটা একটু সময় সাপেক্ষ, যেহেতু গল্পটা আমার পরিবার রিলেটেড। আমার বিশ্বাস, আমি বলেছিলাম যে আমি এই গল্পটা নিয়ে আসব, আপনারা একটু সময় নিয়ে একটু শুনবেন, অনুরোধ থাকবে আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই গল্পটা শুরু হচ্ছে এরকম যে আমার ছোট ভাই, আমার সহোদর, মানে আমি বড়, আমরা 3 ভাই, আমার যে মেজো ভাই আর কি, তার চাকরি হয়েছে। তো চাকরিটা হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। তারা পরীক্ষা নিয়েছিলেন এবং সেখানে অফিস সহায়ক পদে প্রায় 398 বা ধরেন 400 জনকে নেওয়া হয়েছে সারা বাংলাদেশে, এবং জেলা ও দায়রা জজ আদালতের জন্য। এবং সেখানেই তারই ভিতরে একজন আমার ভাই আছে এবং সে অলরেডি চাকরিতে জয়েন করেছে। তো তার এই যে জার্নিটা, এটা নিয়ে মূলত আলোচনা, প্লাস সেখানে কিভাবে আমরা সাফার করেছি পুরো পরিবারটা, কিভাবে আমরা আজ কেমন আছি, এর পিছনে ইতিহাসটা কী ছিল, এটা একটু আপনাদের জানা প্রয়োজন। হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে একজন বিসিএস অফিসার, তার ভাই একজন অফিস সহায়ক পদে চাকরি পেয়েছে, এ নিয়ে কথা বলার কি আছে? আমার ভাই সরকারি চাকরি পেয়েছে, এটাই আমার কাছে সব কিছু। বুঝতে পেরেছেন? সে কোন গ্রেডে কোন পদে আছে, ইট ডাজেন্ট ম্যাটার টু মি। আপনারা যারা আমাকে চেনেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কেমন। আমার কাছে সফলতাটাই ম্যাটার করে, সেটা কতটুকু সফলতা এটা ম্যাটার করে না। আর অসফল যারা, তাদের যে কষ্টগুলো, সেগুলো আমার কাছে বেশি ম্যাটার করে। মূলত সেগুলো নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলতে এসেছি। আমার ভাই 2025 সালে জুলাই মাসে, আমি এই নিয়ে একটা কথা আপনাদের ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তো বা অনেকে জানেন, যেটা হওয়া চাকরি, নিশ্চিত চাকরি হলো না। অর্থাৎ যখন জয়েনিং লেটার লিখতে যাবে সেই মুহূর্তে ফোন আসে যে তাকে নেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? আমি এটা আমি বলেছিলাম, আমি লাগলে আমি এটার ভিডিওটা লিঙ্কে দিয়ে দিব, অর্থাৎ আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নিন যে আমি কী বলেছিলাম সেখানে। তো চাকরিটা তো সেখানে হলো না। এর পরবর্তীতে দেখা যায় প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় তার পরীক্ষা অনেক ভালো হওয়া সত্ত্বেও সে ভাইভাতে বাদ হয়ে যায়। বুঝতে পেরেছেন? এ নিয়েও অনেক কাহিনী আমি আপনাদেরকে বলেছি। এবং সেখানে বাদ হওয়ার পরে এই বাদটা এমন অবস্থায় হয়েছিল, শুনলে অবাক হবেন, এই যে চাকরি এখন সে করতেছে, এই চাকরি নিয়োগ পরীক্ষা হচ্ছে 2025 সালের শেষের দিকে, এবং ভাইবাটা হয়েছিল হচ্ছে প্রাইমারি যেদিন রেজাল্ট দিল, যদি আমি ভুল না বলে থাকি, হয়তো ফেব্রুয়ারি মাসের 7 বা 8 তারিখের দিকে প্রাইমারি রেজাল্ট দিয়েছিল। বুঝতে পেরেছেন? এবং ওর ভাইবা ছিল হচ্ছে ওই ফেব্রুয়ারি 9 তারিখ, তার মানে যেদিন রেজাল্ট দিয়েছে তাহলে হয়তো 8 তারিখে রেজাল্ট দিয়েছিল যদি ভুল না বলি। তার পরের দিন ছিল ওর ভাইবা, অর্থাৎ আগের দিন রাতে সে রেজাল্ট পেয়েছে, তার হয়নি, এবং পরের দিন হচ্ছে তার ভাইবা। মানসিকভাবে একটা মানুষ, আপনি চিন্তা করতে পারেন যে তার মনের অবস্থাটা কি, তার পুরো পরিবারটার মনের অবস্থা কি আমাদের। সেই অবস্থায় সে তো কান্না করতেছে, আমার আম্মা কাঁদতেছে, আমার আব্বা কাঁদতেছে, আমার চোখে পানি আসে, কিন্তু আমি বড়, আমার চোখের জল আমি কখনো কাউকে দেখাতে চাই না, আমি কখনো দেখাইও নাই। আমাকে বলতেছে যে আমি এই ভাইবা দিতে যাব না। বুঝতে পেরেছেন? অলরেডি আগেও ভাইবা দিয়েছে কয়েকটা, তারও রেজাল্ট তখন আসেনি, বাট এই ভাইবাটা সে দিতে যাবে না সেরকম বলতেছিল। আমি তাকে কাছে ডাকলাম, ডাকার পরে তার মাথায় হাত বুলায় বললাম যে দেখ, আমাদের আব্বা কিন্তু জজ কোর্টের সেরেস্তাদার ছিলেন, এটাও কিন্তু সেই জজ কোর্টেরই চাকরি। আর এখন যেহেতু বিজেএসসি পরীক্ষা নিচ্ছে, পরীক্ষাগুলো কিন্তু ফেয়ার হয়েছে বলেই কিন্তু এই পর্যন্ত আসতে পারছিস। প্রাইমারির মতন এরকম নাও হতে পারে, তুই ভাইবাটা দে, হয়েও তো যেতে পারে, তাই না? ও বোঝে না। তারপরে আমি মাথায় হাত বুলাই বললাম, আব্বা আসলো। আব্বা আসার পরে বললো যে বাবা, আমার অনেক ইচ্ছা ছিল তুই জজ কোর্টে চাকরি করবি, যেটা আমিও করেছি, তোর ভাইও সরকারি অফিসার, আমিও সরকারি চাকরি করছি, তুই কেন আজকে থেমে থাকবি, পরীক্ষাটা দিতে যা। বলে কয়ে অনেক সান্ত্বনা দিয়ে হলো তাকে সকালবেলা পাঠানো হলো। সে গেল, ভাইবাটা দিল। ভাইবা দেওয়ার পরে 2-3 দিনের ভিতরে রেজাল্ট দিয়ে দিল। রেজাল্টে আসলো, যেদিন রেজাল্টটা শোনা হলো সেদিন আসলে আমাদের সবার চোখে পানি, সুখের অশ্রু যাকে বলে আর কি। হয়তো আপনাদেরও জীবনে এরকম দিন আসতে যাচ্ছে, যারা আপনারা এত কষ্ট করতেছেন। বাবা মার চোখে সন্তানের সাকসেসের জন্য সুখের পানি দেখা, এটা সন্তানের জন্য অনেক বড় কিছু। বাবা মার জন্য যেমন অনেক বড় কিছু, সন্তানের জন্য অনেক বড় কিছু। বুঝতে পেরেছেন? তো কি হলো, রেজাল্ট হলো, চাকরি হলো। এর পরবর্তীতে বলা হলো যে সুপারিশপত্র দেওয়া হবে, এবং সুপারিশপত্র অনলাইনে তারা দিয়ে দিবেন, বিজেএসসি দিয়ে দিবেন।
এবং সেখান থেকে ওই সুপারিশপত্রে যার যেখানে পড়েছে সে সেখানে যাবে। তো সুপারিশপত্র দেওয়ার আগে কি হলো, আরেকটা রেজাল্ট আসলো, অর্থাৎ পদায়ন রেজাল্ট, পদায়ন গেজেট, যেটা যে কার কোথায় পদায়ন হলো। সেখানে আমার ভাইকে দেওয়া হলো হচ্ছে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্টে। সুনামগঞ্জ, আমার ভাই কিন্তু বাগেরহাটে প্রায় 26-27 জনকে নেওয়া হয়, কিন্তু আমার ভাই সেখানে তাকে নেওয়া হয়নি। বাগেরহাট থেকে মাত্র 2 থেকে 3 জনকে নেওয়া হয়েছে, সর্বোচ্চ মানে 2 বা 3 জন, আর বাকি সবাই বিভিন্ন জেলা থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে, ঠিক আছে, কিন্তু আমার ভাই হয়নি। কিন্তু ওইখানে বলা ছিল যে যদি আপনারা মানে 2 জন অর্থাৎ এক জোড়া 2 জন যদি আপনারা মিউচুয়াল করে আপনাদের পদায়নকৃত যে কোর্ট আর কি, সেই কোর্টকে যদি এদিক সেদিক করতে পারেন অর্থাৎ প্রতিস্থাপন করতে পারেন, তাহলে আপনারা আসতে পারেন, এবং একটা ডেট দেওয়া হয় যে এই ডেটে এসে আপনারা সেই 2 জন এসে মিউচুয়াল করে আমাদেরকে জমা দিয়ে যাবেন। আমরা কাগজপাতি সব জমা নিলে আমরা আপনাদেরকে মানে আপনাদের যে জায়গা চুজ করেছেন সেখানে আমরা আপনাদেরকে দিয়ে দিব। তো যার কারণে যেদিন রেজাল্ট হয় তার পরের দিনই আমার ভাই চলে যায়। এখন বিষয়টা পরের দিন না, বিষয় হচ্ছে তার আগের দিন রাতে। সারা বাংলাদেশে যে 400 জনের পরীক্ষায় যারা টিকলো তাদের বহুত লোককে আমার ভাই ফোন দিয়েছে, আমি দিয়েছি, আমার ভাই দিয়েছে, অনেক মানুষকেই ফোন দেওয়া হয়েছে, অনেক বলতে পারেন যে অনুরোধের শেষ অনুরোধটুকু পর্যন্ত করা হয়েছে। কষ্ট একটাই যে মানুষ আসলে এখন আর মানুষ নেই, মানুষ এখন অমানুষ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আপনি আমার ভাইয়ের পরিস্থিতিটা আপনি বুঝতেছেন না, আমি হয়তো ডিপলি আপনাদেরকে বলতে চাচ্ছি না, বাট একটা চাকরি পাওয়ার পরে সে চাকরিটা এত দূরে দেওয়ার কারণে বাগেরহাট থেকে সুনামগঞ্জের দূরত্ব সর্বনিম্ন 500 কিলোমিটার, সর্বনিম্ন। আমি গিয়েছি, আমি জানি, আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল ব্লগ করি, আমি যাই, আমি জানি কত দূর কোনটা। তো এখানে যাওয়া এবং এই টাকায় এখানে থাকা এটা ইম্পসিবল একটা বিষয়। তো যার কারণে অনুরোধ করা হলো, কিন্তু কেউ ফোন দিয়ে একবার ধরার পরে আর ধরে না। এখন তো ও সিদ্ধান্ত নিল যে ও চাকরি করবে না। আমরা একরকম সিদ্ধান্ত নিলাম যদি এটা নাই হয় তাহলে থাক, অন্যান্য যেগুলো আছে সেগুলোর জন্য ট্রাই করুক। মৎস্যে অলরেডি মানে চলে আসছিল রেজাল্ট, কিন্তু মৎস্যে সে যেতে চাচ্ছে না, মানে মৎস্যে তার চাকরি হয়ে গেছে এই অফিস সহায়ক পদে, কিন্তু সেখানে সে যেতে চাচ্ছে না বলে কাগজপাতি আর পাঠানো হয় নাই। ভূমিতেও ভাইবা ছিল সামনে, সেটা সে দেয় নাই, তার এটাই চাকরি করার ইচ্ছা ছিল। তো এগুলো যখন হচ্ছে না তখন আবার তো নতুন করে সে শুরু করার মতন অবস্থা। সেই মুহূর্তে এক ভাই, মহান আল্লাহ পাক তাকে হয়তো আমরা হয়তো বা আল্লাহর অনেক প্রিয় বান্দা, হয়তো বা আল্লাহ পাক মনে করেছেন বলেই হয়তো তিনি তাকে দিয়ে ফোন দিয়ে মানে দেওয়াইছেন আর কি। আমরা যাদেরকে ফোন দিয়েছি তারা কেউ রেসপন্স করেনি, বাট ওই ভাই ফোন দিয়ে বলতেছেন যে আমার ভাই, আমার বাসা তো চাঁপাইনবাবগঞ্জ, তো আমি সুনামগঞ্জে যেতে চাচ্ছি, আপনি যদি যেতে চান আপনি সুনামগঞ্জে, আমি যেতে চাচ্ছি, আর আমাকে যেখানে দেওয়া হয়েছে আমি জায়গাটা বলতে চাচ্ছি না, সেখানে আপনি আসেন। তো আমরা হিসাব করলাম যে অ্যাটলিস্ট বাগেরহাটে যেহেতু হচ্ছে না, অন্য যে জেলায় হোক, যদি সুনামগঞ্জের মতো এত দূরে না হয় ও সেখানে যাবে। তো পরবর্তীতে তার সাথে মিউচুয়াল হয় এবং তাকে বারবার রিকোয়েস্ট করার পরে সে পরের দিন ঢাকাতে যায় এবং তারা সেখানে সব কিছু কাগজপাতি জমা দিয়ে সব কিছু ঠিকঠাক করে আসে। তো আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে তার চাকরিটা সেখানেই হয়েছে এবং সেখান থেকে সুপারিশপত্র পেয়ে এবং নিয়োগপত্র পেয়ে আমার ভাই গতকালকে অর্থাৎ 1 এপ্রিল 2026 জয়েন করেছে এবং আজকে তার কর্মদিবস দ্বিতীয় দিন। আলহামদুলিল্লাহ সে ভালো আছে, আজকে 2রা এপ্রিল। এখন বিষয় হচ্ছে এতে গেল ছোটো ছোটো এই ইতিহাসগুলা। যখন সে শীতের সময় পরীক্ষা দিতে গিয়েছিল, হাদি মারা গিয়েছিলেন, তখন ওই সময়ে রিটেন বলেন, ভাইবা বলেন এবং পিলি বলেন সব কিছুই কিন্তু ওই সময়গুলোর মধ্যেই প্রায় হয়েছে, অর্থাৎ ওই ভোটের আগে আগে, বুঝতে পেরেছেন? তার মানে ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি বা সর্বোচ্চ নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি, এই যে 1.5-2 মাস এর ভিতরে কিন্তু এর কার্যক্রম হয়েছে। এবং ওই সময় যে পরিমাণ শীত ছিল এবং দেশের যে পরিমাণ চরম অবস্থা ছিল, আমি কিন্তু আপনাদের আমার একটা ভিডিওতে এটাও বলেছিলাম যে ভূমিকম্প হচ্ছে তখন কিন্তু সবাই নিচে নেমে গেছে পরীক্ষা রেখে, আমার ভাই কিন্তু নিচে নামে নাই, সে কিন্তু বসে বসে সেই ভূমিকম্পের মাঝখানে পরীক্ষা দিয়েছে। তাহলে চাকরিটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ তার এই চাকরির উপরে নির্ভর করতেছে তার নিজের ক্যারিয়ার প্লাস আমারও কিছু বিষয়। আমি পরবর্তীতে এটা নাই আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন ওই সময়ের ওই পরিস্থিতি, ওই পরিবেশ পরিস্থিতি মাঝখান থেকে সে এসে আজকে এই পর্যন্ত আসতে পারছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এটা আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া জানাই যে আল্লাহ অনেক মহান, তিনি আমাদেরকে এত দূর এনেছেন। কষ্ট কোথায় দেখেন, ছোটোবেলা থেকে আমরা পড়াশোনা 3 ভাই করেছি, আমাদের কখনো বাগেরহাটের বাইরে বা সর্বোচ্চ খুলনা পর্যন্তই যেতে হয়েছে, যেহেতু আমি খুলনা ভার্সিটিতে পড়েছি মাস্টার্স, সর্বোচ্চ খুলনা পর্যন্ত যেতে হয়েছে। বাকিরা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার কারণে বাগেরহাটেই পড়াশোনা করেছে। তার মানে আমরা 3 ভাই একসাথেই থেকেছি জীবনের প্রায় এতগুলা বছর। তার মানে আমার বয়স 37, আমার ভাইয়ের বয়স প্রায় 30-31, ছোটো ভাই প্রায় 24 বা 25, এর ভিতরে আমরা কখনোই বাইরে যাইনি। আজকে এই চাকরির কারণে, এই সামান্য কিছু বেতনের চাকরি, ধরেন 8,250 টাকার মতন বেতনের স্কেল, 20 গ্রেডের স্কেল, সর্বোচ্চ কতই পাবে? 15-16 হাজারই পাবে। আজকে এই 15-16 হাজার টাকার জন্য তাকে আজকে বাংলাদেশের
একেবারে সমুদ্র তীরবর্তী একটা খুবই প্রত্যন্ত একটা জেলাতে তাকে পাঠানো হয়েছে। সে সেখানে আজকে একা আছে। এটা মেনে নেওয়া আসলে, চাকরি তো আসলে অনেক কিছু, সামান্য কয়েকটা টাকার জন্য কি খেয়ে বাঁচবে আমাদের মতো গরিব মানুষ যারা আমরা চাকরির জন্য ছুটি আর কি। বড় লোকদের তো আর এসব নিয়ে চিন্তা নাই, তারা তাদের বাপের আছে, তারা বেসরকারি যে কোনো কিছুতে ঢুকলে নাহলে বাপের আছে, ওই নিয়েই তারা চলে। এক একজন আইফোন নিয়ে ঘোরে, গাড়ি নিয়ে ঘোরে। এদের সাথে আমাদের হিসাব যাবে না। আমার ভিডিওগুলো যারা দেখেন তারা নিশ্চয়ই এরকম মানুষ না, তাই আপনাদের সাথে আমি এগুলো ফ্র্যাঙ্কলি বলতে পারি, ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই কয় টাকা বেতনে চাকরিতে কিভাবে চলবে, কিভাবে কি করবে। ওখানে পানির খুব সমস্যা। আমি যখন আমার ভাইয়ের রুমে যাই, আমি দেখি যে খালি খাটটা পড়ে আছে, বালিশগুলো পড়ে আছে, মশারিটা উঠানো। আমার অনেক কষ্ট হয়। আসলে কখনো তো থাকিনি ওদের ছাড়া। আমি আসলে আমার ভাইয়ের ভাই না, আমি আমার দুটো ভাইয়ের অভিভাবক বলতে পারেন। ভাই বলেন, বাপ বলেন, মা বলেন, যাই বলেন, হোয়াট এভার ইউ মে ডিসক্রাইব মাই সেলফ টু দেম, আই এম জাস্ট লাইক দ্যাট ফর দেম। আমি তাদের জন্য ওইটাই। আমি যখন রাতে বাসায় আসি, আমি অনেক রাতে বাসায় আসি, অনেক কাজ থাকে আমার, আমি এসেই ডাক দিই, কোথায় তুই, আয়, আমরা একসাথে বসে কথা বলি, কী কী করলো সারাদিন গল্প করি, বা আমার কোনো কাজ থাকলে আমি ওকে দিয়ে করাই, ওর কোনো কাজ থাকলে আমি করাই। আমি আজকে অনেক একা হয়ে গেছি। আমার ভাই চাকরি করতে গেছে ঠিকই, ও আমার মতো চাপা স্বভাবের, কখনো কিছু বলে না, আমাকে খালি ফোন দেয়। যে মানুষ কখনো ভিডিও কল দিত না সেই মানুষকে ভিডিও কল দেয়, বারবার ফোন দেয়, বলে না। আমি জিজ্ঞেস করি কী অবস্থা, ফোন দিলে যে এমনি ফোন দিছি। বুঝি যে কষ্ট হয়, হয়তো বলতে পারে না। আসলে পুরুষ মানুষের কষ্ট অনেক ডিপ, এটা ফিল খুব কম নারীই পারেন করতে, পুরুষরাই বেশি ভালো পারে। তারপরে যারা আমার পুরুষ আছেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন, তারা তো ফিল করতে পারতেছেন। আমি কখনো বুঝতেই পারিনি যে সরকারি চাকরির পিছনে ছুটতে যে আমার ভাই আমার থেকে দূরে চলে যাবে, এত দূরে। কবে আবার ট্রান্সফার হবে আর আদৌ হয়ে সেটা মানে বাগেরহাটে আসবে কি না, বা কোথায় আসবে তারা তো কোনো ঠিক নেই। দেখা যাবে এমনও হতে পারে সে বাগেরহাটে চলে আসলো, আল্লাহ পাক আবার আমাকে ট্রান্সফার করে কোথাও দিয়ে দিল এত দূরে। আসলে সেখান থেকে আসা সম্ভব না। আমরা আসলে সরকারি সার্ভেন্ট, খাঁটি বাংলায় বলতে গেলে চাকর। আমার বাবাও চাকর ছিলেন সরকারি, আমিও আছি, আপনারাও হতে চাচ্ছেন, আমার মেজো ভাইটাও হয়েছে, ছোটো ভাইটাও হতে চাচ্ছে। চাকরদের আসলে কখনো একসাথে থাকা হয় না, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর কথা না বাড়াই, আরও অনেক কথা ছিল, সেগুলো একান্ত পার্সোনাল কথা, এগুলা পাবলিকলি বলা ঠিক না। আপনারা ফিল করতে হয়তো পারতেছেন যে আরও কী কী কষ্ট হয়। ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন আমার ভাইটার পরবর্তী যেসব চাকরি পরীক্ষাগুলো আছে সেগুলো যেন সে দিতে পারে সুস্থ শরীরে। কারোর রিজিক কেউ নেয় না। আপনি যদি আমার ভাইয়ের জন্য দোয়া করেন, আপনার রিজিক কিন্তু এখান থেকে চলে যাবে না, বুঝতে পেরেছেন? এই যে প্রধান শিক্ষক পরীক্ষাটা আছে 1122টা পদে, যদি ভুল না বলি, সেই পদে যদি আপনি আমার ভাইয়ের জন্য দোয়া করেন, এমন মানে এই না যে সে আপনার চাকরি খেয়ে দিচ্ছে। আপনার রিজিকে যদি থেকে থাকে আপনার এমনিই হবে। দোয়া করতে তো দোষ নাই। আমি যেমন আপনাদের জন্য দোয়া করি, আমার বন্ধুদের জন্য আমি দোয়া করতাম যখন আমি চাকরি পাচ্ছিলাম না। তো আল্লাহ তো ভালো রাখছেন, কারোর রিজিক কেউ নিতে পারেন, দোয়া করতে কোনো দোষ নেই, দোয়া করবেন। সরি, আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। একটা চাকরি, একটা সফলতার গল্প, আর তার পিছনে লুকানো থাকে অনেকগুলো অনুগল্প, আর্তনাদের গল্প, দুঃখ কষ্ট যন্ত্রণার গল্প, যেগুলো অনেক সময় পাবলিকলি বলা যায় না। যতটুকু বলা গেছে আমি বলেছি, এই আর কি। আল্লাহ হাফিজ। আমি একটু এদের সাথে সময় কাটাবো। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই সফল হন, আমি সে দোয়াই করি। আল্লাহ হাফিজ।